আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলোয়। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের অগ্রগণ্য অগ্রজদের কথা শুনি। আজকে আমি খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি যে বাংলাদেশের অগ্রগণ্য প্রধান কথা সাহিত্যিক এবং বাংলাদেশ সরকারের একজন সিনিয়র সচিব এবং নানাভাবে আমাদের অগ্রজন, বাংলাদেশের একজন পথিকৃৎ কণ্ঠস্বর, বাংলাদেশের বিবেকের কণ্ঠস্বর হাসনাত আব্দুল হাইয়ের পাশে আমি এসে বসতে পেরেছি। স্যার, আপনাকে এই প্রথম আলোর বিশেষ আয়োজন অভিজ্ঞতার আলোয় স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা জীবনের কথা শুনি, আপনার ক্ষেত্রেও তাই করব। আমরা আপনার জন্ম থেকেই শুরু করব। তো এই বইয়ে দেখতে পাচ্ছি লেখা আছে জন্ম কলকাতা 17ই মে 1939, কিন্তু আবার আমরা জানি যে আপনি 89-90-এর দিকে এগিয়ে যাচ্ছেন। তার মানে আপনার আসল জন্মসালটা কত? না, আমাদের সময়ে ব্রিটিশ শাসনে চাকরি পাওয়া মুসলমানদের জন্য খুব কঠিন ছিল। এই জন্য প্রত্যেক বাবা ছেলে মেয়ের বয়স 2 বছর কম দেখাতো। আমাদের অনেক সময় স্কুলের শিক্ষকরাও ফর্ম ফিল আপ করার সময় এটা করে দিতেন। 2 বছর কম দেখাতেন, ওই চাকরি যেন পেতে পারে এই জন্য। তো ওই হিসাবে আমারও এই 39 দেখিয়েছে, কিন্তু আমার আসল বয়স হলো আমার জন্ম 1937 সালে। তাহলে স্যার আপনার জন্ম 1937 সালে এবং মে মাসে। তার মানে আর 1 বছর পরে, 1 বছর না, 2 মাস পরে 90 বছর হবে। এটা তো 26, হ্যাঁ, মানে 89 পূর্ণ হবে, 90তম বছরে আপনার পদার্পণ হবে। 90 বছরে পড়ব। আপনার জন্ম হয়েছিল কলকাতায়, কিন্তু শৈশবের প্রথম স্মৃতি আপনার মনে আছে রানাঘাটের, তাই তো স্যার? হ্যাঁ, ওই সময়ের খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি এই বইয়ের মধ্যে আছে, যেমন ওই জাপানি বোমা, আরও কিছু। আপনার কি মনে পড়ে? এখন কিছু মনে পড়ছে? আমার প্রথম যে স্মৃতি সেটা রানাঘাটেই হয়েছে। এর আগের কথা আমার মনে নেই। রানাঘাটে আমার 3 কি 4 বছর বয়স হবে। আমার আব্বা ওখানে থানার দারোগা ছিলেন। তো ওখানে ওই থানার পাশেই আমাদের বাসা ছিল, একতলা বাসা। তো ওই বাসায় একটা জানালা ছিল। তো আমি যেহেতু ছোট, এই জন্য আমার বাইরে যাওয়ার অনুমতি ছিল না। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জানালার পাশে শিক ধরে বাইরে তাকিয়ে দেখতাম। এবং বাইরে তাকিয়ে এটা একটা ক্যালাইডোস্কোপের মতন, মানে দিনের বিভিন্ন প্রহরে ওখানে দৃশ্য বদলে যাচ্ছে। যেমন সকালে বাড়ির সামনে একটা পাকা ইদারা ছিল, ওখানে এক ধরনের লোক আসে, তারা গোসল করে চলে যায়। তারপরে দুপুরে পরে দেখি মেয়েরা আসে, তারা এসে কাপড় কাচে ঘরে নিয়ে যায়। এই তো আমি আমার বড় বোনকে জিজ্ঞেস করি, মেয়েরা সকালে আসে না কেন? বলে না, পুরুষদের আগে আসতে হয়, পুরুষরা আগে আসবে, তারপর মেয়েরা আসবে। এই তো ওই আমার প্রথম একটা জ্ঞান হলো যে মেয়েরা বিভিন্ন ব্যাপারে তাদের যে স্থান সেটা হলো পুরুষের পরে। তো ওই জানলা দিয়ে আমি দেখতাম যে নানান ধরনের লোক আসতো। একটা লোক খুব কাশতো। আমি বললাম, কাশে কেন? বলে ওর যক্ষা হয়েছে। যক্ষা কি? কোনো রাজরোগ। রাজরোগ কি? রাজরোগ হলো যেটা রাজরা ছাড়া কেউ চিকিৎসা পারে না। একদম রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, একেবারে ডাকঘরের মতন। আমার ওই জানলা দিয়ে আমি সব দেখেছি, দুর্ভিক্ষ দেখেছি, যক্ষা রোগী দেখেছি, তারপরে ওই জানলা দিয়ে দেখেছি থানার সামনে রাস্তা দিয়ে স্বদেশীরা পতাকা নিয়ে কুইট ইন্ডিয়া বলে মিছিল করে আসছে, এইসব দেখেছি। তারপরে দেখেছি যে একদিন হঠাৎ ওই মাঠে, আমাদের বাড়ির সামনের মাঠে খুব পোশাক পরিচ্ছদ সুসজ্জিত নরনারী। আমি বলি, এরা কারা? এরা কলকাতা থেকে এসছে, ওখানে জাপানিরা বোমা ফেলছে। জোবারে বোমা ফেললে কি হয়? বোমা ফেললে মারা যায়। তো তখন আমি জানলাম যে মানুষ যক্ষাতে মারা যায়, মানুষ দুর্ভিক্ষে মারা যায়, মানুষ বোমা পড়লে মারা যায়। তো ওই আমার ছোটবেলায় এই সব জ্ঞান হয়েছে, ওই জানলা দিয়ে দেখেই আমার এসব জ্ঞান হয়েছে। তারপর স্যার আপনার আব্বার
পুলিশের চাকরি, কিন্তু বদলির চাকরি ছিল। বদলি চাকরি। আপনার প্রথম স্কুল কি নড়াইল মক্তব 1943 নড়াইল সালে? মক্তব। মানে আব্বা বদলি হয়ে নড়াইলে আর চলে এলেন। নড়াইলে গেলেন, উনি ইন্সপেক্টর হয়ে গেলেন, নড়াইলে ইন্সপেক্টর হয়ে গেলেন। তো ওখানে পাশেই ছিল হাই স্কুল, যেখানে আমার বড় দুই ভাইকে ভর্তি করালেন, কিন্তু আমাকে ওখানে ভর্তি না করিয়ে মক্তবে পড়ে। আমি পরে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে পাশের স্কুলে না পড়িয়ে মক্তবে কেন পড়ালে? বলে, দেখো, আমাদের যে মুসলিম ঐতিহ্য, তাহজিব, এটা আমরা হারিয়ে ফেলছিলাম। যেমন তোমার বড় ভাইদেরকে আমি যখন চিঠি লিখি, শ্রীমান আব্দুল হান্নান লিখি আমি। তুমি বড় ভাইকে যখন ডাকো, বড়দা বলো। এগুলো হয়ে গেছে, কেননা আমরা এই সমাজের মধ্যে এসেছি। তো আমরা আমাদের যে আইডেন্টিটি, এটা অন্তত কিছুটা ধরে রাখার জন্য আমি চাই যে আমাদের ছেলে মেয়েরা অন্তত মক্তবে পড়ুক, তারপরও তারা হাই স্কুলে পড়বে। এই জন্য পড়ে। এমনিতে আপনার দাদার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া, দাদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কসবা থানা। আর এই যে মণিঅন্দ পাঠশালা, মণিবন্ধ হলো নানাবাড়ি, বাড়ি। হাম্মাদিয়া হাই স্কুল এটা ঢাকায়, ঢাকা। 1946-47, তখন আপনার বয়স আর 10 ঠিক হয়ে গেছে। ঠিক পাকিস্তান হওয়ার 6 মাস আগে আমরা কলকাতা থেকে বদলি হয়ে আসি। আমাদের বাড়ির সামনেই ছিল হাম্মাদিয়া স্কুল, পেছনে আরমানিটোলা। তো আমাকে হাম্মাদিয়া ভর্তি করলে আমার এটা পছন্দ হয় না, ওটা আর মাদ্রাসার মতন। আমি আব্বাকে পরে জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে আরমানিটোলা না ভর্তি করে ওখানে কেন করলেন? বলে, দেখো, তখন ঢাকায় রাইটিং হচ্ছিল, তুমি স্কুলে যাবে, রাস্তায় কে তোমাকে ছুরি মেরে দেখবে, মেরে মেরে ফেলবে, এটা আমি কি করে ইয়ে করব? তো এই জন্য বাড়ির সামনে সেফ, এই জন্য তোমাকে ভর্তি করিয়েছি। যশোর একাডেমিতে ছিলেন 1947 থেকে 1949, মানে 10 থেকে 12 বছর। ফরিদপুর জেলা স্কুল 1949 থেকে 1954, এটা স্মৃতি থাকার কথা। হ্যাঁ, ওটাই সবচাইতে, না, সব স্মৃতি আমার আছে। যশোরের স্মৃতিও খুব ভালো আছে। যশোরে গিয়ে আমরা যেখানে ছিলাম, স্টেশন রোড, ওটাই ওদের মেন রোড। ওটা থানা থেকে, কালী মন্দির থেকে স্টেশনে গিয়েছে স্টেশন রোড। ওই রাস্তার পাশে একতলা দোতলা বাড়ি ছিল। আমাদের বাড়িটা একটা হিন্দু উকিলের রিকুইজিশন করে আমরা ওখানে থাকলাম। আব্বা ওখানে অ্যাডিশনাল এসপি হলেন। তো ওখানে আশেপাশে সব হিন্দু পরিবার। আমার ওখানে যারা বন্ধু হলো সব হিন্দু, এবং ওই হিন্দু আমার বন্ধুদের জন্যই আমি বই পড়ায় আমার আগ্রহ হলো, কেন তারা পাড়ায় পাড়ায় বইয়ের লাইব্রেরি করতো। আমি ওই লাইব্রেরির মেম্বার হলাম, এবং সেখানে প্রতিযোগিতা চলতো কে কোন বই পড়ে শেষ করলো। এবং আমরা ওখানে মোহন সিরিজ শুরু করলাম, মোহন সিরিজ শেষ করে দিয়ে তারপরে আমরা চলে গেলাম অ্যাডাল্টের সব, অচিন্ত্য কুমার সেনগুপ্তর বেদে, তারপরে সুশীল জানার বই, তারপরে মনোজ বসুর বই, এইসব বই আমরা স্কুলে থাকতে পড়া শুরু করেছি। এটা আমার হিন্দু বন্ধুরা ছাড়া আমার পক্ষে সম্ভব হতো না। সুতরাং আমার এই যে বই পড়ার অভ্যাস, এটার জন্য আমি আমার হিন্দু বন্ধুদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমি বই পড়েই আমি লেখক হয়েছি। সুতরাং আমি বলবো আমার লেখক সত্তার পেছনেও আমার হিন্দু বন্ধুদের অবদান আছে। ফরিদপুর জেলা স্কুলে এসে আপনি দেওয়াল পত্রিকা করেছিলেন? জেলা স্কুলে এসে এই প্রথম আমি একটা ভালো স্কুলে পড়লাম। এর আগে আমি কোনো ভালো স্কুলে পড়ি নাই, কিন্তু আমি বছরের মাঝামাঝি গেলাম। হেডমাস্টার বলে মাঝামাঝি হবে না, তো তুমি অন্য স্কুলে যাও। তাই আমি বললাম যে স্যার, আমি যে স্কুল থেকে এসেছি ওখানে আমি ফার্স্ট বয় ছিলাম। এসে বলে, ওটা তো জেলা স্কুল ছিল না। আমি বললাম, স্যার, আমি জেলা স্কুলেরও ফার্স্ট বয় হব। তো উনি আমার দিকে তাকালেন, তাকে বললো, আচ্ছা, এটা বাংলা ইংরেজি করো। ছেলেরা রৌদ্রে দৌড়াদৌড়ি করিতেছে। আমি বললাম, দ্য বয়েজ আর রানিং অ্যাবাউট ইন দ্য সান। অ্যাডমিটেড লিখে দিলেন। আমার উত্তর শুনে, কেন ওটাই সঠিক উত্তর ছিল, রানিং অ্যাবাউট। আমি যদি অ্যাবাউট না বলতাম তাহলে হতো না। ওটা দেখে যোগ করে দিলেন। এবং আমি 6 মাস পরে অ্যানুয়াল পরীক্ষায় আমি ফার্স্ট হলাম, ক্লাস 6 থেকে 7-এ উঠলাম। এবং এরপরে কোনো ক্লাসের পরীক্ষায় আমাকে কেউ দ্বিতীয় করতে পারিনি। আমি বাইরে থেকে অনেক নতুন ছাত্র গিয়েছে। এই তোমার মতির যে বউয়ের যে স্ত্রীর যে ছোট ভাই হালিম, ও আমার ক্লাস ফ্রেন্ড, ও আসলো ফার্স্ট বয়। আমাকে সবাই বললো, এবার তো তুমি পারবে না, পারলো না।
কাজী জামান হাসিল বলে একজন আসলো, রাজবাড়ির এসডিওর ছেলে, সে ভর্তি হলো, সে ফার্স্ট বয়, বলে এবার তো তুমি পারবে না। আমাকে কেউ পারাতে পারেনি। আমি ম্যাট্রিক পরীক্ষায় 4টা লেটার পেয়ে আমি সিক্সথ হয়েছি। আমি ফার্স্ট হতে পারতাম যদি আমার অ্যাডিশনাল যে সাবজেক্ট, ওটা সায়েন্স না হয়ে যদি অঙ্ক হতো। সায়েন্সে ওরা লেটার মার্ক দেয় না, আমাকে 60-65 দিয়েছে। অঙ্ক পেলে পারে আমি অনায়াসে আমি 80-র উপরে পেতাম। তো যাই হোক, এইভাবে আমি জেলা স্কুলে আমি পড়েছি। ওখানে শেষের 1 বছর আমি হোস্টেলে ছিলাম, কেন আব্বা তখন নোয়াখালীতে বদলি হয়ে গেলেন এসপি হয়ে। তো আমাকে হেডমাস্টার বললো, তোমাকে তো আমরা ছাড়তে চাই না, তুমি তো স্ট্যান্ড করবে। আমি বললাম আব্বাকে বলেন। তো আব্বা বললো তুমি থাকতে পারবে, তুমি তো কোনোদিন একা থাকো নি, হোস্টেলে থাকতে পারবে? আমরা হ্যাঁ পারবো। তো হোস্টেলে থাকলাম। সে হোস্টেলের জীবনও খুব বিচিত্র জীবন, খুব কড়া। আমাদের যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন খুব কড়া, সন্ধ্যার পরে বাইরে যাওয়া না। কিন্তু আমার খুব সিনেমা দেখার শখ। তো আমি, আমার আরেকজন রুমমেট ছিল সালাম, আমরা একদিন করলাম কি, আমাদের বেড়া ছিল যে হোস্টেলের দরজার বেড়া, আমরা অন্যদের বললাম যে দেখো আমরা আগুন লাগাবো, আগুন লাগিয়ে সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলবো, তারপর আমরা পালিয়ে যাব। তোমরা সুপারিনটেন্ডেন্ট বলবে যে ওরা ভয় পেয়ে চলে গেছে। আমরা গিয়ে সিনেমা হলে দাগ সিনেমা দেখছি, দিলীপ কুমারের গান হচ্ছে, আয় মেরে দিল কহি কাজ। আমরা গান শুনে এসে 9টার সময় পুকুর পাড়ে ঘাটলায় বসে আছি পূর্ব প্রস্তুতি অনুযায়ী। তো অন্য ছাত্ররা বলে স্যার ওরা এসছে, ওরা ওখানে বসে আছে। তো আমাদের সুপারিনটেন্ডেন্ট এসে, আয়, ঠিক আছে, এরকম অ্যাক্সিডেন্ট হয় তো ভবিষ্যতে। উনি টেরই পেলেন না যে আমরা সিনেমা দেখতে গেলাম। তো ওই সময় স্যার আপনি 54 সালে ম্যাট্রিক পাশ করলেন, কিন্তু তাইলে 52 সালে আপনি তখন জেলা স্কুলেই পড়েন। হ্যাঁ, জেলা স্কুলে আমরা 52 সালে ঢাকায় একটা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় আমার আসার কথা। আমি বাংলায় আর আসাফউদ্দৌলা ইংরেজিতে। আমরা এই স্কুল থেকে আমরা আসব ঢাকায়, আমরা প্রতিযোগিতা। এই সময় শোনা গেল যে 52 সালে গুলি হয়েছে। আমরা স্কুল থেকে সব বেরিয়ে গেলাম। আমরা স্কুল করলাম না, সারা শহরে আমরা মিছিল করলাম, স্লোগান দিলাম, আমরা শুরু করলাম না। তো আমরা 52 সালে ফরিদপুরে, অন্য অন্য শহরেও হয়তো হয়েছে, ফরিদপুরেও আমরা ছাত্ররা স্কুল করিনি, আমরা বিক্ষোভ মিছিল করেছি। ভাষা আন্দোলনে যোগ দিলেন। তারপরে ঢাকা কলেজ থেকে আপনার উচ্চ মাধ্যমিক, ইন্টারমিডিয়েট। ঢাকা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমি চলে আসি ঢাকায়। আব্বা তখন ঢাকায় বদলি হয়ে এসছেন, এসপি, উনি ঢাকায় বদলি হয়েছেন। আমরা লালবাগে একটা বাড়িতে থাকতাম, আজাদ অফিসের উল্টো দিকে। ওখানে একটা ফায়ার ব্রিগেডের অফিস ছিল, ওই ফায়ার ব্রিগেডের অফিসের পাশে একটা একতলা দালান, ওখানে আমরা থাকতাম। এই তো ওখান থেকে হেঁটে হেঁটে, তখন ফুলবাড়িয়া ছিল ঢাকা কলেজ, তো হেঁটে হেঁটে আমরা যেতাম। আমি, আমার একজন ফ্রেন্ড ছিল মেহেদি, ও মারা গিয়েছে, মনসুরও মারা গিয়েছে। আমরা হেঁটে হেঁটে আগামসি লেন টেন হয়ে ওখানে যেতাম। সেই সময় ঢাকাটা স্যার আপনার কি কল্পনা, মানে স্মৃতির মধ্যে আছে? ওই ঢাকাটা তো খুব সুন্দর ছিল নিশ্চয়ই। ঢাকা সুন্দর মানে এই অর্থে যে খুব শান্ত পরিবেশ ছিল, গাড়ি ঘোড়ার ভিড় ছিল না, ট্রাফিকের নয়েজ ছিল না, পলিউশন ছিল না। তারপর লোকজন খুব ভদ্র ছিল, মেয়েরা নির্বিঘ্নে ঘোরাফেরা করতো, তারা শাড়ি পরেই আসতো, রিক্সা করে যেত, কোনো দিন তাদেরকে কোনো টিজিংয়ের মুখোমুখি হতে হয়নি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফুলবাড়িয়া, গুলিস্তান, বড়জোর, পুরানা পল্টন, এই পর্যন্তই তো ঢাকা ছিল স্যার। হ্যাঁ, এই পর্যন্ত ছিল। এদিকে ছিল নতুন ঢাকা, যেখানে ধানমন্ডি তো তখনও হয় নাই যখন না, মেডিকেল কলেজ হয়েছে, কার্জন হল হয়েছে, তারপরে বঙ্গভঙ্গের পরে পরে হয়েছে, হয়েছে এগুলি। সলিমুল্লাহ হল হয়েছে, এগুলো হয়েছে। তারপরে আবাসিক ডেভেলপমেন্ট, এগুলো পাকিস্তানের পরে হলো। আজিমপুর দিয়ে শুরু, আজিমপুর, মতিঝিল, এগুলো দিয়ে শুরু। তারপর ধানমন্ডি আসলো, তারপরে মোহাম্মদপুর হলো। এই তারপরে তো আপনি ঢাকা তখনকার বিশ্ববিদ্যালয়ে। ঢাকায় আমাদের হেঁটে হেঁটে, যেমন বিকেলে আমাদের একটা রিক্রিয়েশন ছিল, দুটো রিক্রিয়েশন ছিল। একটা রিক্রিয়েশন ছিল নিউ মার্কেট হয়েছে, নিউ মার্কেটে গিয়ে আমরা চক্কর দিতাম। এই চক্কর দেওয়ার উদ্দেশ্য ছিল মেয়েরা যদি কিনতে আসে, মেয়েদেরকে দেখা, এই জন্য আমরা চক্কর দিতাম অনেকেই।
আমরা চক্কর দিতাম। আরেকটা ছিল রিক্রিয়েশন, যে আমি তখন SM হলে থাকি, যে আমরা তখন হেঁটে হেঁটে জিন্না অ্যাভিনিউ যেতাম। জিন্না অ্যাভিনিউ গিয়ে ওখানে ফুটপাতে দাঁড়িয়ে আমরা, রেলিং ছিল ফুটপাতে গুলিস্তানের উল্টো দিকে, যেখানে বেবি আইসক্রিম ছিল, তারপরে উম, কয়েকটা রেস্টুরেন্ট ছিল। একটা রেস্টুরেন্ট ছিল গলির মধ্যে, বেবি নাকি স্টার, ওখানে কাবাব পরোটা হতো। তো আমরা বিকেলে গিয়ে ওখানে দাঁড়াতাম, দেখতাম যে ট্রাফিক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এই যাচ্ছে। আর যেদিন পকেটে থাকতো আমরা ওই শামিম আর কাবাব আর পরোটা খেতে যেতাম। এই ছিল আমাদের রিক্রিয়েশন। আপনার সাহিত্য চর্চা বগুড়া ফরিদপুর জেলা স্কুল বার্ষিকী দিয়ে শুরু হলো? না, বার্ষিকী না, ক্লাস 7-এ থাকতেই হাতে লিখে একটা পত্রিকা বের করি আমরা। আমাদের উপরের ক্লাসে হালিমের বড় ভাই ছিল। হালিমের বড় ভাই ছিল। আহ, তারা, হালিমের বড় ভাই সে বোধহয় পরে ডাক্তার হয়েছে। ডাক্তার মুক্তাদির তো আর্টিস্ট হয়েছে। মুক্তাদিরও ওর এক ভাই, ওর অনেক ভাই। জি। তো যাই হোক, আহ, তো ওই আমাদের ওপরের ক্লাসে ওরা, হালিমের বড় ভাই ওরা একটা হাতে লেখা করলো। হালিম বললো আমাদেরও একটা করতে হয়। তো আমি বললাম যে ঠিক আছে করি। তো আমি ওটা লিখলাম, আমি সম্পাদক। হালিম সাহেব, আব্দুল হালিম, উনি মার্ক্সবাদের অ ক খ এইসব বই লিখেছিলেন পরে? না, ও ম্যাথামেটিক্সের প্রফেসর ছিল। আচ্ছা, আচ্ছা। ও ম্যাথামেটিক্সেরও ছিল। ও লেখালেখি করতো না, বই পড়তো অনেক। ও বামপন্থী, ওরা পুরো ফ্যামিলি বামপন্থী ছিল। ওর বড় ভাই তো ফাইন্যান্স সেক্রেটারি হয়েছিল, জি, এই জি, হয়েছিল। জি। হ্যাঁ। তো আপনি ওই হাতে লেখা পত্রিকায় লিখলেন জেলা স্কুলে, পরে জেলা স্কুলের বার্ষিকীতে লিখলেন, ঢাকা কলেজ বার্ষিকীর আপনি যুগ্ম সম্পাদক ছিলেন। যুগ্ম সম্পাদক ছিলাম। এরপরে সলিমুল্লাহ হলের বার্ষিকীরও আপনি সম্পাদক হয়ে। ছিলেন। আর আপনার স্মৃতিকথার মধ্যে পড়লাম যে জহির রায়হান দেয়াল পত্রিকা করেছিলেন, সেই সব কথা একটু। হ্যাঁ, আমরা যখন ইউনিভার্সিটি গেলাম তো গিয়ে দেখি যে পোর্টিকো, মানে সিঁড়ি ঘরের সামনে যে গাড়ি বারান্দা, ওখানে দেয়ালে একটা দেয়াল পত্রিকা, সেখানে সাহিত্য, গল্প, কবিতা এইসব আছে। জহির রায়হান ওটার সম্পাদক। তা আমরা জহির রায়হানকে বললাম, জহির ভাই আমাদের লেখা। বলে না না, এটা ছোট জায়গা, এখানে আর নতুন দেওয়া যাবে না, তোমরা আলাদা করো। তো তখন আমি এবং আমাদের কয়েকজন বন্ধু, মোস্তফা জামান আব্বাসী, মনসুর আহমেদ, আমরা মিলে, তারপরে এনামুল হক জাদুঘরের, আমরা মিলে পাশে আরেকটা করলাম, ওটারও আমি সম্পাদক হলাম, দেওয়াল পত্রিকা। আপনার প্রথম প্রকাশিত ভ্রমণ কাহিনী দৈনিক আজাদে 1955 সালে, প্রথম প্রকাশিত ছোট গল্প 1957 সালে, প্রথম প্রকাশিত উপন্যাস অরণ্য 1959 সালে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হলো 1960 সালে। তার মানে আপনি প্রথম উপন্যাস যখন করেছেন তখন আপনি ছাত্র। তখন ছাত্র। আমি দুটো উপন্যাস লিখেছি, অরণ্যনগর, আরেকটা হলো ছায়া সঙ্গিনী বোধহয়। এই দুটো উপন্যাস লিখেছি আমি ছাত্র হিসেবে। একটা বেরিয়েছিল আহ, একটা সাহিত্য পত্রিকা, আরেকটা বেরিয়েছিল একটা সিনেমা পত্রিকা। এই দুটো উপন্যাস স্যার লিখেছি। আপনি তো ভালো ছাত্র, ফার্স্ট সেকেন্ড হন না, এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ইকোনমিক্স নিয়ে পড়লেন। ইকোনমিক্স নিয়ে পড়ি। আপনি এই বাংলা সাহিত্যের মধ্যে যুক্ত হলে এই আগ্রহটা কোথা থেকে পেলেন? এই পড়া থেকে। ওই যে আমি ছেলেবেলায় বই পড়া শুরু করলাম। আমার প্রথম বই পড়া হলো রমানাথ বিশ্বাসের, ভূপর্যটক রমানাথ বিশ্বাসের লাল চিন। এটা আমার প্রথম পড়া। আমি তখন ক্লাস 4 কি 5-এ পড়ি ঢাকায়। এরপর পড়লাম তৈমুর লংয়ের দেশে। তৈমুর লংয়ের দেশে এটা পড়লাম। তারপরে তো যশোরে গিয়ে তো মোহন সিরিজ, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, হেমেন্দ্র কুমার রায়, পাঁচকড়ি দে, যত ডিটেকটিভ বই, এসব ডিটেকটিভ বই টই পড়লাম। তারপরে তো অ্যাডাল্টদের যে উপন্যাস। হ্যাঁ, কখনো মনে হয় নাই যে আপনি সাহিত্যিক হওয়ার জন্যে ছন্ন ছাড়া জীবনযাপন করবেন, কাজী নজরুল ইসলামের মতন, রবীন্দ্রনাথের মতন ফেল করতে থাকবেন, সেটাই জীবনের মুখ্য হওয়া উচিত, কাম্য হওয়া উচিত? কিন্তু আপনি তো অত্যন্ত পরিচ্ছন্ন, পরিকল্পিত, মেধাবী, অধ্যবসায়ী জীবনযাপন করলেন। না, আমার ওরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমি যখন বই পড়ি তখন আমি লেখক হব, এই ইচ্ছা আমার ছিল। বই পড়াই একটা আলাদা নেশা কিন্তু ছিল। প্রথম উপন্যাসটা যখন বেরিয়ে গেল, হ্যাঁ,
তখনও মনে হলো না যে এই লেখাপড়া এসব না, দরকার নাই? আমাদের সময়ে এখনো লেখালেখি তো একটা পেশা না, না, এখনো এখনো না, এখনো না। সুতরাং আমি লেখক হব এটা কেউই বলতে পারতো না। আমাদের সময় বলতে পারে না, এখনো বলতে পারে না যে আমি এক হুমায়ুন ছাড়া আমাদের দেশে একমাত্র লেখা নিয়ে জীবন যাপন করা এটা সম্ভব হয়নি। সুতরাং আমি লেখক হব এটা কেউ কখনো ভাবতে পারে না। লেখাটা সবসময় একটা বাই প্রোডাক্টের মতো, যে আমার একটা মূল পেশা থাকবে, তার পাশে আমি লিখছি। হুমায়ুন আহমেদ স্যারকেও নাটক পরিচালনা প্রযোজনা এগুলি করেছেন, উনি হয়তো শখ করেই করেছেন। না, কিন্তু ওগুলো তো সাহিত্যের সঙ্গে সম্পর্কিত। এরপরে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1960 সালে পাশ করে বের হয়ে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে চলে গেলেন। হ্যাঁ, 1960 আমি থেকে এমএ 62। পরীক্ষা দিয়েই চলে যাই। এমএ পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগেই আমি একটা স্কলারশিপ পাই। ওটা পেয়ে আমি চলে যাই, ওখানে গিয়ে 2 বছর আমি মাস্টার্স করি। এবং ওখানে গিয়ে একটা লাভ হলো, বাংলাদেশে ঢাকায় তো সব ইংরেজি পাওয়া যেত না। যেমন ধরো ছাত্রের একটা বই পেলাম, বাকি বইগুলো পাচ্ছি না। একটা লেখকের যে সব বই পড়বো কেমন, তাহলে একটা লেখক সম্পর্কে ভালো একটা ধারণা করা যায় যে লেখক এই। ছাত্রের একটা বই পাচ্ছি, কামুর একটা পাচ্ছি, আদ্রেজিদের একটা পাচ্ছি, ডিএইচ লরেন্স একটা, তাদের সব বই পাচ্ছি না। কিন্তু আমেরিকায় গিয়ে আমি ওইভাবে একজন, ওদের বই পেলেন। হ্যাঁ সব আপনি একজন স্যার যে লেখক। লেখকদের নাম বলছেন এরা বেশিরভাগই তো অস্তিত্ববাদী। এই বিষয়ে কি আপনার বিশেষ রকম আগ্রহ আছে? আহ, ওই সময় আগ্রহ ছিল, ওই সময় আগ্রহ ছিল, কারণ ওটা তখন একটা ফ্যাশনও ছিল। ওটা একটা ফ্যাশনও ছিল, লেখক হলে অস্তিত্ববাদী হতে হবে, অ্যাবসার্ডিস্ট হতে হবে, এই তো এটা ছিল একটা। ছিল, আচ্ছা। এরপরে আপনি চলে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করলেন। হ্যাঁ, 1 বছর পড়ালাম। আমার ইচ্ছা ছিল, কারণ আমি আমেরিকা থেকে এসে কিন্তু 2 বছর ইংল্যান্ডে আমি পড়েছি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আমি পড়েছি। সেটা পড়লেন তো 1978-79-তে। 60 থেকে 62। তাহলে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কবে পড়লেন? আগে 60 থেকে 62 ওয়াশিংটন। ওয়াশিংটনে, আর 62 থেকে 64। 62 থেকে 64 62 লন্ডন থেকে স্কুল অফ 64 ইকোনমিক্স। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স। আচ্ছা, তো আচ্ছা। ওখানে আমাকে পিএইচডিতে ট্রান্সফার করলো, কিন্তু আমার তখন টাকার অভাব হয়ে গেল। তো ওখানে ওসমান গনি সাহেব গেলেন, ভাইস চ্যান্সেলর। তো উনি আমাকে দেখেছিলেন, আমি এসএম হলের জেনারেল সেক্রেটারি ছিলাম। বলে, হাসনাত তুমি এখানে কী করছো? আমার, স্যার এখানে তো আমি পিএইচডি করতে চাচ্ছি, কিন্তু আমার তো একটা সমস্যা হয়ে গেল যে ওরা স্কলারশিপ দিচ্ছে না। তো বলে, তুমি ইয়ে করো, ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমি জানি ওখানে খালি আছে, তুমি অ্যাপ্লাই করো, তোমার চাকরি হয়ে যাবে। আর চাকরি হয়ে গেলে তুমি পরের বছরই কমনওয়েলথ স্কলারশিপে আসবে। তো আমি আসলাম। তো আসার পরে 1 বছরের মধ্যে আমার বাবা মা দেখলাম যে তাদের ইচ্ছে আমি সিভিল সার্ভিস পরীক্ষা দিই, কারণ আমার বড় দুই ভাই তখন শিক্ষক, একজন ঢাকা ইউনিভার্সিটিতে, একজন ময়মনসিংহ কলেজে। তো বাবা মা দেখি বলা বলি করে সব শিক্ষক হয়ে গেল। এই তো তখন তো সরকারি চাকরির একটা ইয়ে ছিল, স্ট্যাটাস সিম্বল, যে আমার ছেলে সরকারি চাকরি করে, আর সিএসপি হলে তো কথাই নাই। তো আমি বাবা মার মন রাখার জন্য, তাদের খুশি করার জন্য পরীক্ষা দিলাম। ওটাই আমার শেষ পরীক্ষা বা শেষ বছর। এরপরে আমার বয়স দেওয়া হতো না। আমি শেষ পরীক্ষা দিয়ে সমস্ত পাকিস্তানে আমি সেকেন্ড হলাম, সমস্ত পাকিস্তানে আমি সেকেন্ড হলাম। তো আমি আমার প্রেফারেন্স দিয়েছিলাম ফরেন সার্ভিস। তো বাবা মা দেখি মনে বলে, ছেলেটা আসলো এতদিন পরে, আবার বিদেশে চলে যাবে। তো আমি তারপরে ইন্টারভিউ দেওয়ার সময় বললাম যে, স্যার আমার যদি অ্যালাউ করেন আমি ফরেন সার্ভিস থেকে সিভিল সার্ভিস, আমি সিভিল সার্ভিসে দিল। এই প্রথম পোস্টিং কোথায় হলো? প্রথম পোস্টিং হলো ময়মনসিংহ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ময়মনসিংহ। তো স্যার, আপনার কোনো রিগ্রেট আছে, আপনি যেহেতু লেখক হয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ লেখক, যে যদি শিক্ষকতাতেই থাকতেন তাহলে লেখক হিসেবে আরেকটু কদর বেশি পাওয়া যেত? রিগ্রেট নাই, আমার রিগ্রেট নাই। এই জন্য আমি বলেছি যে শিক্ষক হলে আমি হয়তো ইন্টেলেকচুয়ালি আরও আমার অর্জন বেশি হতো ইন্টেলেকচুয়ালি, কিন্তু অভিজ্ঞতার দিক দিয়ে, ডাইভার্সিফাইড বহুমাত্রিক অভিজ্ঞতার দিক দিয়ে আমি এই সরকারি চাকরিতে এসে যে অভিজ্ঞতা পেয়েছি, শিক্ষকের অভিজ্ঞতা তার ধারে কাছে যেত না, ধারে কাছে। এবং লেখক হিসাবে আমার এই অভিজ্ঞতা অনেক কাজে দিয়েছে।
আর শিক্ষকতা ছেড়ে এসে আমার যে ইন্টেলেকচুয়াল যে ক্ষতিটা হলো সেটা আমি পুষিয়ে নিয়েছি। আমি আমার যে প্যারেন্ট সাবজেক্ট ইকোনমিক্স, তার সঙ্গে আমি সব সময় যোগাযোগ রেখেছি। আমি ইকোনমিক্সের বই কিনেছি, পড়েছি, এবং ইকোনমিক্স নিয়ে আমি লিখেছি, এবং ইকোনমিক জার্নাল ইকোনমিস্ট আমি পড়েছি এবং এখনও পড়ি। এই যে এখানে সব ইকোনমিক্সের বই, এদিকে সব ইকোনমিক্সের বই, এবং আমি মাসে 4টা এখনও এই ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে ইকোনমিক্সের ওপরে ইংরেজিতে কলাম লেখেন। ইংরেজিতে কলাম লিখি। তো আমি এইভাবে ইউনিভার্সিটি ছেড়ে এসে আমার যে ইন্টেলেকচুয়াল লাইফ, একাডেমিক লাইফের যে ক্ষতি হয়েছে সেটা আমি এইভাবে পুষিয়ে নিয়েছি, এইভাবে পুষিয়ে নিয়েছি। স্যার, আপনি যখন বিশেষ সিএসপি সিভিল সার্ভিসে যোগ দিলেন 1965 সালে, তখন তো আইয়ুব খানের আমল। আপনি ছিলেন এসএম হলের ভিপি। তারপর আপনার নিশ্চয়ই একটা প্রগতিশীলতার দিকে আপনার একটা ঝোঁক। শেষ পর্যন্ত আমরা দেখি যে আপনি আসলে প্রগতিশীল এবং আপনি একটা সম্প্রীতি সুন্দর একটা বৈষম্যমুক্ত সমাজের স্বপ্নই দেখেন। ওই সময়ে এই পরিচয়গুলি আপনাদের চাকরির জন্য কোনো অসুবিধা তৈরি করতো না? কোনো অসুবিধা হয়। এগুলি কমিউনিস্ট হলে পারে, কেউ যদি কমিউনিস্ট পার্টির মেম্বার হয় চাকরি পেত না। যেমন পেত, কিন্তু তাকে সিএসপি করতো না। যেমন হালিমের বড় ভাই উনি সিএসপি হয়েছিলেন, কিন্তু যেহেতু উনি কমিউনিস্ট ছিলেন এই জন্য উনি অ্যাকাউন্ট সার্ভিস পেলেন। আপনি তো মানে তখন থেকে আরম্ভ করে আমরা যখন বড় হয়ে ঢাকায় এলাম 80-র দশকে, তখনও তো যে সুন্দর সুন্দর বইগুলি লিখছেন সরকারের পক্ষ থেকে, ধরেন তখন তো জিয়া রহমানের আমল পার হয়ে এরশাদের আমল হলো, আপনার তো চাকরিতে কোনো অসুবিধা হয়নি? না, আমাদের একটা নিয়ম ছিল যে প্রত্যেকটা লেখার জন্য অনুমতি নিতে হবে। আমি কোনোদিন অনুমতি নিই নাই। আমি রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে অনুমতি ছাড়াই লিখেছি। এবং আমার লেখায় যেখানে একটু সরকার বিরোধী ভাব আছে সেখানে আমি রূপকের আশ্রয় নিয়েছি। কিন্তু আরজালি মাতব্বর বা নভেরা বা সুলতান বা অন্য আপনার উপন্যাসের মধ্যেও একটা প্রগতির পক্ষে আপনার অবস্থানটা তো বোঝা যায়। আছে প্রগতি এবং অসাম্প্রদায়িকতা, এই দুটো আমার আদর্শ, যে প্রগতিশীল হতে চাই এবং আমি অসাম্প্রদায়িক হতে চাই। আপনার 90টার বেশি উপন্যাস। 90টা বেশি হবে। এর মধ্যে আপনি এক সাক্ষাৎকারে বলছিলেন যে জীবনীভিত্তিক উপন্যাসগুলোর জন্য আপনি বেশি সমাদৃত। হ্যাঁ, এটা ঠিক। কেন এখনও লোকে দেখলে আপনি নভেলার লেখক, নভেলার পরে যে আমি এত লিখেছি ওগুলো নভেলার লেখক, তারপরে বলে সুলতানের লেখক। এই দুটো বই আমার ক্লাসিক হয়ে গেছে বলতে গেলে। প্রত্যেক বছরই এগুলো বিক্রি হয়। হ্যাঁ, ক্লাসিক হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেক বছরই বিক্রি হয়, প্রত্যেক বছরে আমি রয়্যালটি পাই। এই অন্য উপন্যাসগুলোর জন্য আমি পাই না। এই দুটো বই ক্লাসিক হয়ে গেছে আমার জন্য না, ওই চরিত্রের জন্য। আমি পুরোপুরি ক্রেডিট নেব না, আমার হয়তো অর্ধেক ক্রেডিট আমি ওইভাবে উপস্থাপন করেছি। আমার উপস্থাপনাতেও একটা অবদান রেখেছে এই বই দুটোর জনপ্রিয়তার জন্য। কিন্তু বাদ বাকি অন্তত অর্ধেক যে এটার ক্রেডিট, এই ক্রেডিট যায় বিষয়ের জন্য, নভেরা, সুলতান, তাদের জন্য। শুধু পুরো ক্রেডিট আমি নেব না। স্যার, আমি তো এই সত্য ঘটনা অবলম্বনে বা মানুষের জীবন নিয়ে উপন্যাস লেখার চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় নিজে বানিয়ে লেখাটা জীবনীভিত্তিক বা সত্য ভিত্তিক উপন্যাস লেখার চাইতে সহজ, অনেক সহজ। স্বাধীনতা প্রচুর। অনেক স্বাধীনতা থাকে। কল্পনা একেবারে পাখা মেলে দিতে পারে। এখানে কল্পনাকে ঘাস ধরে টানতে হয়। কল্পনা যেটা করছি সেটা দেখতে হবে যে ওনার বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, এটা আমাকে দেখতে হবে সঙ্গতিপূর্ণ কিনা। আমি কল্পনা করছি একরকম, আমার ওনার জীবন অন্যরকম, তাহলে তো হবে না। তো এই যে একটা রেস্ট্রেইন থাকে, একটা শৃঙ্খলা থাকে, যে যার জন্য বাইরে যাওয়া যায় না।
একটা ডিসিপ্লিন থাকে জীবনী ভর্তিকে। তুমি তো নিজেই লিখেছো, তুমি তো এটা জানো, একটা ইয়ে থাকে, এবং এটা খুব চ্যালেঞ্জ, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু সেইভাবে আবার স্যার আমার কাছে একটু অতৃপ্তিও লাগে, যে মনে হয় যে আরেকটু স্বাধীনতা নিতে পারলে ভালো হতো, চরিত্রটা আমার মতো তৈরি করতে পারলে ভালো হতো, না করে যে আমি বেশি ইতিহাসের বা সত্যের অনুগত থাকতে চাইলাম, এটা মনে হয় আমার একটু শিল্পটা কমে গেল। তাহলে নাম বদলে দিতে হবে। যেমন সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় তার যে প্রধান চরিত্র, ওটা তো কালীপ্রসন্ন সিংহ, হ্যাঁ, কেমন, কিন্তু ও কালীপ্রসন্ন নাম দেয় নাই। কালীপ্রসন্ন নাম দিলে ওকে দিয়ে আরো অনেক কিছু করিয়েছে, এটা করাতে পারতো না। তো তুমিও যদি এইভাবে স্বাধীন হয়ে কল্পনাকে তুমি ইয়ে দিতে চাও, কেমন, পাখা মেলতে দাও, তাহলে ওই আসল নাম দেওয়া যাবে না। সেই সময়ে ওই ওই চালাকিটাও করেছে। আবার স্যার যে আপনি যখন কল্পনার মধ্য দিয়ে লিখছেন, কাল্পনিক চরিত্র, কাল্পনিক সংলাপ, কাল্পনিক কাহিনী, তার মধ্যে তো আসলে স্যার বাস্তবতার ছায়া থাকে। তা তো থাকবেই, কারণ আমাদের যে কল্পনা, এটা তো রূপকথা না। আমরা যে উপন্যাস লিখি, এটা তো জীবন ঘনিষ্ঠ, জীবনেরই একটা অংশ, কিন্তু ওই জীবনটাকে আমি কল্পনা করে নিচ্ছি, কেমন, যে চরিত্রগুলোকে। কিন্তু ওই চরিত্রগুলো তো সায়েন্স ফিকশনের চরিত্র না, ওরা তো রক্ত মাংসের মানুষ হিসাবে দেখাচ্ছি আমরা, কেমন। সুতরাং ওগুলো বাস্তব ঘনিষ্ঠ রূপ। আমরা যারা উপন্যাস লিখি কল্পনার ভিত্তিতে, আমরা তো রূপকথা লিখছি না, সায়েন্স ফিকশন লিখছি না। সুতরাং ওগুলো জীবন ঘনিষ্ঠ। এবং সেক্ষেত্রে একটা কথা বলে যে যতই কাল্পনিক লিখি না কেন, সবই হচ্ছে আমারই আত্মজীবনী। না, তা আমি বলবো না, না তা আমি বলবো না। প্রথম উপন্যাসটা আত্মজৈবনিক হয়ে যায়, প্রথম একটা দুটো হয়। এই জন্য হয় কারণ তখন নিজের অভিজ্ঞতাটাই সামনে এসে যাচ্ছে, নিজের চরিত্রটাই মূল চরিত্রের মধ্যে এসে যাচ্ছে। কিন্তু এরপরে আর হয় না, এরপরে হয় না। আপনি তো স্যার প্রচুর ভ্রমণ কাহিনী লিখেছেন, হুম। ভ্রমণ কাহিনী লেখক হিসেবেও আপনি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তা আপনি আবার কবিতা, জাপানি কবিতা, হাইকু বই আছে তো? এগুলো লিখেছি। কোন মাধ্যমটা আপনি আপনার নিজস্ব মাধ্যম, আপনাকে যদি বলা হয় যে ঔপন্যাসিক, ভ্রমণ কাহিনী লেখক আর এই কবি, এই তিনটা যে কোনো একটা পরিচয় বেছে নিতে, আপনি কোনটা নেবেন? এক্ষেত্রে আমার ভূমিকা একটা বাপের মতন। বাবা যেরকম সকল সন্তানকে একইভাবে দেখে, আমিও তাই দেখি। আমার কাছে ভ্রমণ কাহিনী, গল্প, উপন্যাস সব সমান, সবই সমান গুরুত্বপূর্ণ, সবই আমার গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ হওয়াতে একটা লাভ হয়েছে যে আমি খুব তৃপ্তি পাই, সন্তুষ্টি পাই, যে আমার যে সৃজনশীলতা, এটা এক জায়গায় সীমাবদ্ধ না। এমনকি আমার মননশীলতাও এক জায়গায় সীমাবদ্ধ, আমি ছড়িয়ে দিয়েছি। আমার যে ক্রিয়েটিভ জিনিয়াস, যদি আমার কিছু থাকে, এটাকে আমি পুরোপুরি এটাকে আত্মপ্রকাশ করতে দিয়েছি, আমি এক খাতে এটাকে প্রভাবিত করিনি। এটা একটা হয়েছে আমার লাভ। আমি খুব তৃপ্তি পেয়েছি যে না, আমি সব দিকে কিছু করেছি। আর ক্ষতি হয়েছে এই, আমি যদি শুধু একটা শাখায় থাকতাম, তাহলে আমার যা ধারণা, আমি আন্তর্জাতিক মানের লেখক হতে পারতাম। আমার এই কনফিডেন্স আছে। আজকে এই জীবনের সায়ান্নে এসে আমার এই এই প্রত্যয় খুব শক্তিশালী, যে আমি যদি শুধু গল্প লিখতাম, শুধু উপন্যাস লিখতাম, শুধু ইংরেজিতে লিখতাম, আমি আন্তর্জাতিক মানের লেখক হতে পারতাম, আন্তর্জাতিক মানের লেখক হতে পারতাম। আমি আন্তর্জাতিক লেখক আমি পড়ি, আমি আপ টু ডেট, মানে এখনও যারা লিখছে প্রত্যেকের বই আমি কিনে পড়ি। দে আর নো বেটার দ্যান আস, দে আর নো বেটার দ্যান আস অ্যাজ ক্রাফটসম্যান। আর লেখক হিসাবে আমি তুমি ওদের চাইতে না। আমাদের খালি প্রবলেম হয়েছে, আমাদের দেশের ওই পাবলিসিটিটা নাই। আমরা ওই মেন স্ট্রিমে, বিশ্ব সাহিত্যের যে মেন স্ট্রিম, তার মধ্যে নাই, এই জন্য আমরা অবহেলিত। এটা আসলে বাংলা ভাষায় লিখে কেউই ওই জায়গায় যেতে পারেন না। এমনকি রবীন্দ্রনাথও না স্যার।
কারণ আজকে আপনি যে কোনো বিদেশি বইয়ের দোকানে গেলে রবীন্দ্রনাথের বই না, কোনো বই নাই। কিন্তু ধরা যাক রুমির বই তো থাকবেই, এমনকি এই কহলিল জিবরান এদের বই থাকে, রুশদির বই থাকবে। ওদের বই তো থাকেই, ওরা তো ইংরেজিতেই লেখে, কিন্তু অন্য ভাষায় লিখে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলি যে আমাদের আসলে কোনো বিশ্বকবি বিশ্ব লেখক নাই, না, হবে এটা না। আমরা অন্য অর্থে বলতে পারি, কিন্তু সবাই পড়ে এই অর্থে নাই। রাইট। স্যার, এখন আপনার সমকালে যারা লিখেছেন, আচ্ছা বাংলা ভাষায় আপনার প্রিয় লেখককে, প্রিয় কবিকে? অনেক, কার নাম বলবো, কার নাম বাদ দেবো, কার নাম, যেমন ধরো ভ্রমণ কাহিনীতে আমাকে প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে, এবং যাকে আমি মডেল বলে মনে করি এখনো, সে হলো যাযাবর দৃষ্টিপাতের। আমি স্কুলে থাকতে ওনার পড়া পড়লাম। অপূর্ব একটা বই স্যার। অপূর্ব, মানে এটা এর ভ্রমণ কাহিনীর মডেল। এর মধ্যে কি নেই, এর মধ্যে কি নেই, এর মধ্যে প্রেমের কাহিনী আছে, এর মধ্যে প্রহসন আছে, এর মধ্যে হাস্যরস কৌতুক Sense আছে, of humor এর মধ্যে প্রবল। রাজনীতি আছে, রাজনীতি সব কিছু আছে। তো উনি আমার একটা মডেল, ভ্রমণ কাহিনীতে মডেল। আর ছোট গল্পে তোমার, ছোট গল্পে রবীন্দ্রনাথ অবশ্যই, কিন্তু আজকে আমার মনে হয়, আজকে না অনেক দিন থেকেই ওনাকে আমার একটু আউটডেটেড মনে হয়, আধুনিক না, আধুনিক না। যে আধুনিক ছোট গল্প উপন্যাসের যে ক্যারেক্টারিস্টিক, যে তোমার বাইরের কথা ছাড়া ভেতরের কথা বলতে হবে, সাইকোলজিক্যাল দিকটা গুরুত্ব পেতে হবে, এই দিকটা ওনার গল্পের রবীন্দ্রনাথের আমরা নাই। কেমন ওটা বর্ণনা প্রধান, এটা ওটা আছে, এই ওটার মধ্যে নাই। আমরা ওই জিনিস পেলাম বুদ্ধদেব বসুতে এসে, তারপরে কিছুটা পেলাম আমরা মানিক বন্দ্যোপাধ্যায় এসে পেলাম, এগুলোতে বেশি পেলাম আমরা। এবং একজন লেখক খুব একটা উপন্যাসিক হিসাবে জনপ্রিয় হননি, কিন্তু উনি কিন্তু আধুনিক উপন্যাস, আমি বলবো বাংলা প্রথম আধুনিক উপন্যাস উনি লেখেন, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। ওনার যে ট্রিলজি অন্তঃশিলা মুক্তমুখ, ওর মধ্যে উনি সব ইন্টেরিয়ার মনোলগ, তারপরে সাইকোলজিক্যাল ব্যাপার এগুলো নিয়ে এসছেন। ওনার আগে কেউ এই মনস্তাত্ত্বিক দিক দিয়ে কেউ উপন্যাস লেখেন, উনি প্রথম, উনি প্রথম। এমনি সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ ওয়ালিউল্লাহ কেমন লাগে? সৈয়দউল্লাহ তোমার লাল সালুটা গুরুত্ব পেয়েছে বিষয়ের জন্য, আঙ্গিকের জন্য না। আঙ্গিকের দিক দিয়ে ওটা সেকেলে, মানে ঠিক গতানুগতিক যেভাবে বলা হয় উনি বলেছেন, কিন্তু ওই যে বিষয়, ওই সময় একটা মাজার নিয়ে উনি এটা লিখলেন, এই জন্য বইটা জনপ্রিয় হয়েছে। এর পরের বইগুলোতে আমরা দেখি যে উনি কিছুটা দার্শনিকতা এনেছেন। চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, কাঁদো নদী কাঁদো, তারপরে চাঁদের অমাবস্যা, ওখানে উনি অস্তিত্ববাদী অস্তিত্ববাদী দর্শন এটা নিয়ে এসছেন। এবং গদ্য নিয়ে উনি বেশ পরীক্ষা নিরীক্ষা করেছেন, গদ্য নিয়ে। কিন্তু ওনার কাঁদো নদী পড়ে আমি দেখলাম একটা ত্রুটি পেলাম। ত্রুটিটা হলো ওখানে দুটো কাহিনী, একটা হলো কুমুরডাঙ্গার কাহিনী, যে কুমুর নদী শুকিয়ে যাচ্ছে, আরেকটা হলো এই কি বলে রে, যে প্রধান চরিত্র, প্রধান যে চরিত্র সে ম্যাজিস্ট্রেট হয়েছে, চাকরি নিয়ে এসছে কুমুরডাঙ্গায়, সে গ্রামে বিয়ে করতে যাবে, তো ওখানে গিয়ে শোনে যে তার একটা আত্মীয়া মেয়ে আত্মহত্যা করেছে, এবং তার খালা টালা বলে যে তোমার জন্যে আত্মহত্যা। বলে তোমার জন্য কেন? বলে মা, তোমার বাবা বলেছিল যে ওর সঙ্গে বিয়ে দেবে। তো এটা নিয়ে তার মনে একটা ইয়ে হয়, ও বিয়ে করে না, তখন চলে আসে। তো এরপরে দেখা যাচ্ছে যে এই প্রধান চরিত্র, ও একটা প্যারালাল, একটা স্রোতের মধ্যে যাচ্ছে, তাই সে ওই মেয়েটা এটা ওটা, আর কুমুরডাঙ্গার কাহিনী আলাদা যাচ্ছে, এই দুটো মেলেনি, এই দুটো কাহিনী মেলেনি। সৈয়দ মুস্তফা আলীকে কেমন লাগে? ভালো, বেশ উনি উইটি হিউমার আছে, এবং অনেক কঠিন বিষয় খুব সহজভাবে উনি বলেন। আপনার সময় আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আপনি তো সৈয়দ শামসুল হককে খুবই উচ্চ মূল্য দেন বলে আমি জানি। আমি উচ্চ মূল্য দিই দুই কারণে। একটা হলো উনি সত্যিকার অর্থে সব্যসাচী,
সাহিত্যের এমন কোনো শাখা নাই যেখানে উনি বিচরণ করেন, এমন কোনো শাখা নাই কেমন উনি বিচরণ করেনি। এই জন্য আমি তাকে শ্রদ্ধা করি। বাংলাদেশে আর কেউ করেনি, তারপরে আমি করেছি, কিন্তু একদিক দিয়ে আমি ওনার সঙ্গে পারিনি। উনি ছবি এঁকেছেন, আমি ছবি আঁকিনি। উনি গান লিখেছেন, আমি গান লিখিনি। আর বাদ বাকি আমি সব করি। তো আমি ওনাকে শ্রদ্ধা করি, যেহেতু উনি সব্যসাচী লেখক, এতগুলো শাখায় করেছেন এবং নিবেদিত প্রাণ। ঢাকা ক্লাবে গিয়ে দেখছি উনি লিখছে। আমি বললাম, ভাই আপনি এখানে এসছে একটু রিল্যাক্স। বলে, না ভাই, জীবন তো নশ্বর, কখন চলে যাব, লিখছে। ও লেখা ছাড়া উনি কিছু বুঝতেন না, আপনিও তো সমস্ত জীবনেই। কফি শপে গিয়ে তো আপনিও লেখেন এটা না? একটা। দ্বিতীয় কারণ হলো, যেটার জন্য আমি ওনাকে শ্রদ্ধা করি, উনি প্রথম দিকে পারেননি। উনি শেষের দিকে গিয়ে নিজের একটা গদ্য তৈরি করলেন। এই গদ্য পড়ে আমরা বলতে পারি যে এটা সৈয়দ শামসুল হক। হকের। এটা তার একটা বড় কৃতিত্ব। এই দুই কারণে আমি তাকে খুব শ্রদ্ধা করি। যদিও ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্ক খুব, কি বলবো, মানে খুব না, মধুর ছিল উষ্ণ না। না, উষ্ণ না। হ্যাঁ। আচ্ছা, আপনার সমসাময়িক অন্য লেখক যাদেরকে বেশি সবাই বলে, আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, এদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি? না, আখতারুজ্জামান ইলিয়াস আমার জুনিয়র, হয়তো 2-3 বছরের জুনিয়র। কিন্তু হাসান আজিজুল হক আমার সমকালীন, আমরা একই বয়সের। হাসান আজিজুল হক গল্পে অসাধারণ, কিন্তু উপন্যাসে আমি তাকে খুব হাইলি রেট করব না। যেমন যে আগুন পাখি উপন্যাসটা নিয়ে খুব নাম হয়েছে, এই আগুন পাখিটা যে বর্ণনা ভঙ্গি অনবদ্য, একেবারে সে আঞ্চলিক রাঢ় অঞ্চলের সেই আঞ্চলিক ভাষা দিয়ে পুরো উপন্যাসটা বলে যাচ্ছে এক মহিলা। এবং বিষয়টা খুব ভালো, অসাম্প্রদায়িক, দেশভাগের বিরুদ্ধে একটা প্রতিবাদ, খুবই ভালো। কিন্তু আমার প্রশ্ন হলো, একটা গ্রামের মেয়ে লেখাপড়া জানে না, তার 2 ছেলে চলে এসছে পাকিস্তানে, তার স্বামীও চলে যাচ্ছে, এই মেয়ে গ্রামের এই বধূ কি করে তার এই সাহস হবে যে সে একা থেকে যাবে? এটা আমি বলবো হাসান আজিজুল হক তার নিজের বক্তব্য ওনার কাছে আরোপিত করেছে। এটা ওই মেয়ে বলতে পারে না, ওই মেয়ে এটা বলতে পারে না। যদি স্বামী স্ত্রী দুজনে থেকে যেত, এটা বিশ্বাসযোগ্য হতো, যা দুজনে যায়। আরে স্বামীও চলে আসছে, ছেলে পেলে ওই মেয়ে বলছে যে গ্রামের বধূ বৃদ্ধা, উনি বলছে না আমি দেশভাগ মানি না, আমি যাব না, এটা বিশ্বাসযোগ্য হয় না। তো উনি ছোট গল্পে অনবদ্য, কোনো সমালোচনা করার উপায় নেই, কিন্তু উপন্যাস আমার কাছে ভালো হয়। আখতারুজ্জামান ইলিয়াসকে ভালো, চমৎকার। ও ছোট গল্প একটু আপনি আছে। খোয়াবনামা পড়েছেন, শেষ করেছেন? না, উপন্যাসও পড়েছি আমি, উপন্যাস ভালো হয়েছে। খোয়াবনামা, তারপরে তোমার চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সব ওটা পড়েছি। ছোট গল্প, ছোট গল্পের মধ্যে অনাবশ্যকভাবে সে ভালগারিটি নিয়ে আসে, কেমন অশ্লীল কথা নিয়ে আসে, এটার প্রয়োজন নেই। একাধিক গল্পে অশ্লীলতা নিয়ে এসছে, কেমন এটা একটা তার দুর্বলতা। আপনি তো তরুণদের লেখাও খুব পড়েন এবং আমি আমি পড়ি। ফেসবুকে দেখি যে আপনি পড়ি। পড়লে পরে আপনার ভালো হ্যাঁ। লাগলে সেটা আপনি আপনার জানানো, কারোর নাম বলবেন যে এর লেখা? এই যে কালকে কয়েকদিন আগে কৃষ্ণ জয় বলে একজনের লেখা, আমি ওর নামও শুনি নাই। এত ছোট ছোট লেখা, এত নতুন ভঙ্গি, এটা আবার ভাল লাগলো। আরেকজন হলো তোমাদের ওখানে লিখেছে আলভি, চমৎকার লেখে। আলভি খুব চমৎকার লেখে, চমৎকার লেখে। তারপরে তোমার মেয়েদের মধ্যে বর্ণালী সাহা দারুণ শক্তিশালী লেখক, খুব শক্তিশালী লেখক। আর শারমিন তানিয়া, হ্যাঁ, ও ভালো লাগে, ভালো লাগে। ইয়াং লেখকদের মধ্যে এরা খুব ভালো লিখছে। দেশ বাংলাদেশ কোন দিকে গেল স্যার? বাংলাদেশ মোটামুটি একটা খাদের কাছ থেকে আমরা একটু সরে এসেছি। খাদটা এখনো দূরে যায়নি, কিন্তু আমরা খাদে পড়তে যাচ্ছিলাম, খাদ থেকে একটু দূরে এসেছি। এটাই আমাদের রিলিফ। সেই জন্যে আমি মনে করি নির্বাচন, গণতন্ত্র, নির্বাচিত সরকার সবসময় ভালো। এবং আমার খুব ভালো লাগলো যে
তার বাবার বিরুদ্ধে লিখেছে একটা কবিতা, বাবার বিরুদ্ধে লিখেছে কবিতা, এটা জানার পরও তাকে বাংলা একাডেমি পুরস্কার দিয়েছে। এর বিতর্কটা ফলে না আমার হলেই ভালো হতো। আমার হ্যাঁ ধারণায় বিতর্কটা যে হয়েছে এটা প্রধানমন্ত্রী জানতেন না, জানলে আগেই দিতেন। না, এটা এটা দেখে আমি খুব আশান্বিত হয়েছি যে এখন এখন মানে এই গভর্নমেন্টের আমলে পলিটিক্স অফ রিভেঞ্জ হবে না। কিছু হয়তো হবে, কিন্তু হবে না। ওই পলিটিক্স অফ ভেঞ্জেন্স যদি হতো তাহলে ও পুরস্কার পেত না, ও পুরস্কার পেত না। সেই আশা আমরা করি। এখন হ্যাঁ, আশা করি। আপনার এই জীবনের অভিজ্ঞতা স্যার, আপনি 90-এ পা দিচ্ছেন, অনেক মৃত্যু তো দেখতে হয়েছে। অনেক মৃত্যু দেখতে হয়, এটা আহ, বেশি দীর্ঘ জীবনের এটা একটা অভিশাপ যে অনেকের মৃত্যু দেখতে হয়, অনেকের মৃত্যু দেখতে হয়, অনেকের মৃত্যু দেখতে হয়, অনেক শোক পেতে হয়। এবং সবচাইতে হৃদয় বিদারক হয় যখন আমার চাইতে বয়সে কম তারা মরে যাচ্ছে, এটা আরও বেশি বিদারক। আমার সমকালীন লোক মরে যাচ্ছে, ঠিক আছে, আমার চাইতে বয়সে বেশি মরে যাচ্ছে, ঠিক আছে, বয়স হয়েছে। আমার চাইতে বয়সে অনেক কম এর মরে যাচ্ছে, এগুলো খুব, যেমন আমার পুত্রবধূ, আমার পুত্রবধূ 30 বছরে হয়নি মরে গেল, বাচ্চা রেখে মরে গেল। এবং তার ওই মরে যাচ্ছে, ক্যান্সারে ভুগছে, ক্যান্সারের কষ্ট পাচ্ছে, ওই কষ্ট পেয়ে আমি ঘুমোতে পারছি না। টেবিলে এসে আমি দেখি আমাকে দিয়েছে শক্তি চট্টোপাধ্যায় হেমন্তের অরণ্যে, আমি এটা পড়া শুরু করলাম। আমি এটা কোনোদিন পড়ি না, আমি কবিতা রেগুলার পড়ি না, পড়লাম, পড়ে দেখি যে রাত এখনও বেশি, এখন তো ঘুম হবে না, তো কি করা যায়, আমি তো অনুবাদ করি, অনুবাদ করা শুরু করি। এত তন্ময় হয়ে গেলাম অনুবাদ করতে, কখন সকাল হয়েছে, নাস্তা দিয়েছে, আমি টেরও পাইনি। তো যখন আমাকে বললো যে নাস্তা দিয়েছে, তখন আমি বুঝলাম যে অনুবাদ এমন একটা কাজ যে সব কিছু ভুলিয়ে রাখে। তো তখন আমি কবিতা অনুবাদ শুরু করলাম এলোমেলোভাবে। এরপরে আমি একটা সাবজেক্ট ঠিক করলাম, 1000 বছরের বাংলা কবিতা। আমি বাংলার ছাত্র না, 1000 বছরের বাংলা কবিতার মধ্যে কে আগে আসবে পরে আসবে আমি কিছুই জানি না, কিন্তু আমার রোগ চেপে গেল না, আমার করতে হবে, এটা আমি করে অনুবাদ করে আমার পুত্রবধূকে দেব। বই কিনে কেউ সাহায্য করলো না, আমি 2-1জনকে বললাম যে ভাই কলকাতার, কেউ দিল না। আমি নীলক্ষেতে গিয়ে, বাংলা বাজারে গিয়ে কলকাতা থেকে বই আনালাম, এইখানে সব কবিতার বই। 1000 বছরের বাংলা কবিতা লিখতে গিয়ে আমি এই সব বই ব্যবহার করেছি। আমাকে কেউ একজন বই দিয়ে সাহায্য করলো না, আমি নাম বলবো না। আমাকে, আমি বললাম যে দেখো পশ্চিম বাংলার আমার কবিতার সাম্প্রতিক সংকলন নাই, আমাকে ভাই দাও। বলে আচ্ছা দেবো, আর দিল না। আমি তখন আমার ভাই বড় ভাইয়ের ছেলে ফরেন সেক্রেটারি, ওকে বললাম, ও 7 দিনের মধ্যে 3টা নিয়ে আসলো, 3টা সংখ্যা। তো যাই হোক, আমি 6 মাসের মধ্যে এই 1000 বছরের বাংলা কবিতা ভূমিকা সহ আমি এটা অনুবাদ করলাম। চর্যাপদ, মঙ্গল কাব্য, তারপরে তোমার বৈষ্ণব কবিতা, তারপরে তোমার আলাওল টালাওল, এইসব ময়মনসিংহ। তারপরে আসলাম আধুনিক কবিতা, আধুনিক কবি। এটা কি যে কঠিন, এই বাংলা বোঝা যায় না। আলাওলের বাংলা বোঝা কঠিন, চর্যাপদ বাংলা বোঝা। আমি লেগে থাকলাম যে আমার করতে হবে এবং আমাকে তাড়াতাড়ি করতে হবে, আমার পুত্রবধূ মারা যাওয়ার আগে। তো পুত্রবধূ মারা যাওয়ার আগে আমি শেষ করতে পারলাম না, কিন্তু আমি 6 মাসে শেষ করেছি 1000 বছরের বাংলা কবিতা উইথ ইন্ট্রোডাকশন। তোমার বউকে একটা দিয়েছি, তোমার বাড়িতে নিশ্চয়ই আছে, আচ্ছা, তোমার স্ত্রীকে আমি এক কপি দিয়েছি। 1000 বছর বাংলা কবিতা, এই কবিতার বই এখানে সব। স্যার এখন তরুণ লেখকদের উদ্দেশ্যে আর বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনি যদি কিছু আপনার জীবনের অভিজ্ঞতা থেকে দুটো কথা বলেন। তরুণদের উদ্দেশ্য হলো ওদের বই পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। এবং খালি উপন্যাস পড়লে হবে না, উপন্যাসের যে থিওরি, আর্ট, এগুলো জানতে হবে, এগুলো জানতে হবে। কেমন যে উপন্যাস খালি লিখলাম না, ওগুলো পড়তে হবে। এবং দেশি বিদেশি সব পড়তে হবে,
খালি দেশি পড়লে হবে না, বিদেশিও পড়তে হবে। কেমন? এবং এখন যারা তরুণ লেখক আহ, তাদের উপরে যে ভার, এটা আমাদের চাইতে অনেক বেশি। কারণ আমাদের সময় এত লেখক হয়নি, এখন তো অনেক লেখক, ওদেরকে এটা পড়তে হবে। পড়ে তাদের নিজেদের একটা রুচি তৈরি করতে হবে। বই পড়ে সব বইকে ভালো বলবে না তারা, আহ, কোন বইটা বেশি ভালো, কেন ভালো, এই জ্ঞানটা তাদের হতে হবে। এই জ্ঞানটা তাদের হতে হবে, না হলে বই পড়ে গেলাম, অনেকগুলো বই পড়েছে, তাহলে হবে না। বই পড়ে তাকে তার বিচার বুদ্ধি, জাজমেন্ট, এটা ব্যবহার করতে হবে যে কেন বইটা ভালো হলো, কেন ওই বইটা খারাপ হলো। এই যেমন আমি চাঁদের অমাবস্যা সম্পর্কে আমি বললাম যে এটা তার দুর্বল দিক। কেমন? এইভাবে প্রত্যেক বইয়েরই কিছু দুর্বল দিক আছে, এটা বুঝতে হবে। এবং দ্বিতীয় হলো যে তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। আমি এই সুযোগটা পাইনি, যেহেতু আমি সরকারি কর্মচারী, আমাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, আমার কোনো গ্রুপ ছিল না। আমার যদি একটা গ্রুপ থাকতো তাহলে একটা লিখে আমি সঙ্গে সঙ্গে পত্রিকা দিতাম না, ওই লেখাটা আমি পড়ে শোনাতাম আমার গ্রুপকে। গ্রুপ বলতো যে না, এই জায়গাটায় মনে হয় তুমি একটু বদলাও। আমি এই ধরনের কোনো সাজেশন পাইনি। তো সুতরাং আমার তরুণদের উদ্দেশ্যে আমার উপদেশ থাকবে যে তারা প্রচুর পড়বে, পড়ে তারা ডিসক্রিমিনেট করবে যে কেন ভালো, কোনটা খারাপ। আর দ্বিতীয়ত তাদের একটা গ্রুপে তারা এটা আলোচনা করবে এবং ডগম্যাটিক হবে না যে আমি যেটা লিখেছি এটাই সঠিক, না। দ্যাট শুড বি ওপেন টু সাজেশন, যে কে কী বলছে সেটা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। আর এটা তো কারো লেখকদের উদ্দেশ্যে, কিন্তু সাধারণ নতুন প্রজন্মের যারা লেখক না তাদেরও উদ্দেশ্যে, মানে সবার উদ্দেশ্যে কি বলবেন? আমরা শেষ করব। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বই পড়তে হবে। বই পড়লে রুচি উন্নত হবে, শুভ বুদ্ধি বাড়বে এবং মানুষের প্রতি যে সৌহার্দ্য, এটা গড়ে উঠবে। বই পড়া, গান শোনা, এগুলোকে আমরা বলি সুকুমার বৃত্তির চর্চা। এই সুকুমার বৃত্তির চর্চা না না করলে মানুষের ভিতরে হিংসা, বিদ্বেষ, সহিংসতা এগুলো দেখা দেবে। আমাদের বই পড়তে হবে, গান শুনতে হবে, সিনেমা দেখতে হবে, নাটক দেখতে হবে। আমাদের যে সুকুমার বৃত্তি, এটাকে আমাদের করতে হবে। না হলে আমাদের যে অন্য দিক আছে, যেটা নাকি ম্যাটেরিয়াল, বৈষয়িক বুদ্ধি দ্বারা চালিত, খাওয়া দাওয়া, টাকা জমানো, এটা ওটা করা, ওটা কিন্তু আমাদের সুকুমার বৃত্তিকে করা, ওটা আমাদেরকে অমানুষ করে তোলে। আমাদের সত্যিকার মানুষ হতে গেলে আমাদের সুকুমার বৃত্তির চর্চা করতে হবে, এবং সুকুমার বৃত্তির চর্চার জন্য বই পড়া, গান শোনা, সিনেমা দেখ, এর চাইতে আর কিছু করার দরকার নেই, এগুলো করতে হবে। স্যার, এখন কি লিখলেন? সর্বশেষ কি বেরোলো বা আর কি কাজ করছেন? গত বছর আমি একটা বড় কাজে হাত দিলাম। যে আমি 2000 সালে অবসরে গেলাম, 2025। এটাও তো আমার একটা জীবন। তো লোকে সাধারণত আত্মজীবনী লেখে কর্মজীবন নিয়ে, তো আমার এই অবসরের জন্য তো কর্মজীবন। আমি বই পড়েছি, লিখেছি, সিনেমা দেখেছি, এক্সিবিশনে গিয়েছি, নাটক দেখেছি, বিদেশে গিয়েছি। তো এটা নিয়ে আমি লিখলাম জার্নাল 2000-2025। তো এই 2015 লেখার পরে দেখা গেল যে 450 পৃষ্ঠা হয়েছে। তো আমার যে প্রকাশক, ও বললো যে 900-1000 পৃষ্ঠার বই ছাপা যাবে না, এটা অনেক দাম হবে আর পড়তেও অসুবিধা, আপনি 2015 দিয়ে শেষ করেন। তো ওটা 2015 এটা দিয়ে শেষ করেছি, এটা বেরিয়েছে। ওখানে আমি কি বই পড়েছি, তারপরে কি সিনেমা দেখেছি, তারপরে কোন গান শুনেছি, কোন থিয়েটার দেখেছি, কোন এক্সিবিশন, কার এক্সিবিশন, এগুলো ঘুরে ফিরে এসেছে। তারপরে কিছু বিদেশে গিয়েছি, সাইপ্রাস, ফ্রান্সে গিয়েছি, লেক ডিস্ট্রিক্ট, এগুলো ভ্রমণ কাহিনীও এসছে। এবং এর মধ্যে আমার শোকগাথাও এসছে। আমার ওয়াইফ মারা গেল ক্যান্সারে, তাকে নিয়ে 1 মাস সিঙ্গাপুরে ছিলাম। ওটার উপর আমার একটা উপন্যাস বেরিয়েছে, সুপ্রভাত বিষণ্ণতা।
ওই উপন্যাসের সামারি আমি এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সুপ্রভাত, বিষণ্ণতা, এটাও জার্নালের একটা চ্যাপ্টার, এটা আছে। আরেকটা হলো এই যে শাহবাগ আন্দোলন নিয়ে আমাকে যে নাকাল করলো, হ্যারাস করলো, এইটাও এসছে এখানে, হুবু এসছে, এটা এসছে, এখানে পুরোপুরি এসছে। তো এইভাবে এই এই যে জার্নাল 2015, এটা একটা নতুন ধরনের লেখা, এটাকে কোনো শ্রেণীতে ফেলা যাবে না। এটা আত্মজীবনী না, এটা আত্মজীবনী আছে, স্মৃতিকথা আছে, এর মধ্যে ডায়েরি আছে, এর মধ্যে সাহিত্য আলোচনা আছে, এর মধ্যে সিনেমা আলোচনা আছে, সঙ্গীত আলোচনা আছে, সব কিছু আছে, এর মধ্যে রাজনীতি আছে, প্রত্যেক বছরের বাংলাদেশের রাজনীতি, বিদেশের রাজনীতি আছে, এখানে আছে। এটা এটা কীভাবে লিখলাম, যেহেতু আমি কলাম লিখতাম, আমি রিটায়ার করার পরে এমন কোনো পত্রিকা নেই, একমাত্র প্রথম আলো ছাড়া, যেখানে আমি কলম লিখি নাই। ওদেরই অনুরোধে যুগান্তর, ইত্তেফাক, আজকের দিন, ভোরের কাগজ, তারপরে তোমার ডেইলি স্টার, তারপরে নিউ এজ, এমন কোনো পত্রিকা নেই যেখানে আমি লিখিনি। সপ্তাহে আমাকে কোনো কোনো সময় 3-4টা কলম লিখতে হতো, বাংলা ইংরেজি মিলে। তো ওখানে পলিটিক্স আছে, এসে আছে, ওগুলো আমি নিয়ে এসেছি। এই তো এই বইটা বেরিয়েছে, এই বইটা কয়েকদিন আগে বেরিয়েছে। আর প্রত্যেক বছরই আমাকে ঈদ সংখ্যার জন্য অনুরোধ করে। গত বছরে অনুরোধ করেছে, আমি 4টা উপন্যাস দিয়েছি, ইনক্লুডিং প্রথম আলো। এবছরও 5টা পত্রিকা উপন্যাস লিখতে বলেছে। আমি 5টা পারিনি, যেহেতু ওই জার্নালটা লিখলাম, এটা অনেক টাইম নিল। তো এই জন্য আমি 2.5টা লিখেছি, একটা সমকালে, একটা অন্য দিনে, আর নভেলা যাবে, নভেলা প্রথম আলোতে। এই 3টা লিখেছি। আর 4টা ভ্রমণ কাহিনী, প্যারিসের উপরে 4টা ভ্রমণ কাহিনী, প্যারিসে কয়েকবার, এটা 4 ভাগ করে আমি দিয়েছি। রাইজিং বিডি, যুগান্তর, তারপরে তোমার কালবেলা, এই 4টা পত্রিকা দিয়েছি। ও তা মানব জমিন, এই 4টা পত্রিকা আমার 4টা ভ্রমণ কাহিনী যাবে। আড়াইটা উপন্যাস আর যাবে। তো জন্ম মৃত্যু সম্বন্ধে কিছু বলতে পারে না, বুঝলে, কিন্তু আমার এখন এমন একটা অসুখ হয়েছে, যার জন্য আমি বলতে পারি যে এটাই আমার শেষ ইন্টারভিউ, এবং এটাই আমার শেষ ঈদ সংখ্যায় লেখা। চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আমরা আশা করি আমি বলছি এটা 50% চান্স আছে, 50% আমি বেঁচে যেতে পারি, এটাই হয়তো আমার শেষ। এই জন্য তুমি যে আজকে ইন্টারভিউ নিলে আমার, তুমি যখন প্রথম বলেছিলে তখন আমার ওই ওয়ার্নিং ছিল না। এই ওয়ার্নিংটা আমি গত 15 দিন আগে পেয়েছি। আমার আল্ট্রাসোনোগ্রাম করলো, এটা ওটা করলো, করে বললো যে এরকম একটা টিউমার আছে, এটা আছে। আজকেও ব্লাড নিয়ে গেল, এই ব্লাড দেখে ওরা বলবে যে আমার অপারেশন করতে হবে কি করতে। তো যাই হোক, আমার কোনো আফসোস নেই, বুঝলে, আমার জীবনের যা করার আমি করেছি, আমার জীবনের যা করার আমি সব করেছি, আমার কোনো আফসোস নেই। একটা খালি আফসোস থাকবে, নাতিটা ছোট, ওকে বড় দেখে যেতে পারবো না। কোনো আফসোস নেই, এটা বলতে পারা অনেক বড় ব্যাপার স্যার। একজন ফরাসি গায়িকা, খুব নামকরা, এডিথ পিয়াফ, তার একটা খুব প্রিয় গান আছে, জনপ্রিয় গান, জুনে রিগ্রেটেরিয়ে, আই ডু নট রিগ্রেট, জুনে রিগ্রেটেরিয়ে, আই ডু নট রিগ্রেট। ঠিক আছে, আমরা আমাদের অগ্রগণ্য লেখক হাসনাত আবদুল হাই স্যারের কথা শুনলাম। তিনি বলছেন তার কোনো রিগ্রেট নেই, ফরাসি গায়িকা থেকে তিনি শোনালেন। আর তিনি বলেছেন তরুণ প্রজন্মকে সুকুমার বৃত্তির চর্চা করতে হবে, সেই জন্য তিনি বই পড়তে বললেন, গান শুনতে বললেন, নাটক এবং সিনেমা দেখতে বললেন। আমরা তার এই উপদেশ নিশ্চয়ই আমাদের চলার পথে জীবনে মান্য করব এবং উপকৃত হব, একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ স্যার, আপনাকে অনেক তোমাকে ধন্যবাদ।